অ্যাসেম্বলির প্রেস কনফারেন্স রুমটা। আমি মাননীয় স্পিকারের কাছে এটা নিয়ে অলরেডি কমপ্লেন জানিয়েছি, কিন্তু আমরা যেহেতু আমাদেরও তো একটা সময়ের দাম আছে, ওদের তো কোনো কাজ নেই, কাজ তো খই ভাজ, শুধু মিথ্যে কথা বলা, বাংলাকে অপমান করা, বাংলা মাকে অসম্মান করা, বাংলার সমগ্র মানুষকে অসম্মান করা ছাড়া আর কিছু বলার নেই। তাই তারা একতরফাভাবে উল্টো পাল্টা বলে যাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই। মানুষরা উল্টো পাল্টা কথা শুনতে চায় না, মানুষ চায় কাজের কথা। তাই যখন প্রেস মিডিয়া যখন ওদের একতরফাভাবে অ্যালাউ করেছেন, আমার কোনো আপত্তি নেই। আই এম সরি, আমি আর কোনো দিনই এই প্রেস মিডিয়ার সাথে আমি কথা বলবো না অ্যাসেম্বলিতে। আমি আমাদের ফেস টাইম লাইভকে বলছি, আপনারা কভার করুন, আর ওই লাইনটা ডিসকানেক্ট করে দিন, প্রেস কর্নার লাইন আমাদের ডিসকানেক্ট করে দিন। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, এনাফ, ফেয়ার এনাফ। ফেস টাইমকে এখানে চলে আসতে বলো, ওখানে লাইভ থাকবে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা অনেকটা সময় দিয়েছি, ওরা বকে যাক যত ইচ্ছে। আমি ফেস টাইম লাইভে যেটা বলতে চাই, সাধারণ মানুষ, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অ্যাসেম্বলিতে প্রেসের একটা রুম আছে, যেখানে প্রেস অ্যাক্রিডিটেড কার্ড হোল্ডাররা থাকেন এবং তারা সব পলিটিক্যাল পার্টি প্রেস ব্রিফিং নেন। কিন্তু আমরা দেখলাম বাজেট হবার পর রাষ্ট্রীয় গীত কমপ্লিট হবার আগেই বিজেপির লোকেরা গিয়ে চেয়ার দখল করে বসে আছে, যাতে আমাদের সরকারের পক্ষ থেকে, এমনকি আমি অ্যাজ এ চিফ মিনিস্টার, ইউ ফরগেট যে আমি চিফ মিনিস্টার, আই এম এ কমন ম্যান। কিন্তু অ্যাসেম্বলিতে যেহেতু আমি আছি, আমরাও ম্যাটার করি, অ্যাসেম্বলিটা আমাদের জন্যও চলে, কারণ এটা মানুষের সরকার, মানুষ তো জানতে চায়। সেখানে তারা যদি মনে করেন ওয়ান সাইডেড মানুষকে একতরফা মিসলিড করে যাবেন এবং মিডিয়াতে ওয়ান সাইডেড মানে গুডি গুডি মিডিয়া শুধু বিজেপির হয়ে কাজ করে যাবেন, তাহলে আমি সরি। আমি স্ট্রেট বলছি ফেস টাইম লাইভকে, আমরা মানুষের কাছে পৌঁছবো আমার ফেস টাইম লাইভ থেকে। আমি বাংলার মামাটি মানুষকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, সম্মান জানিয়ে, জয় জহর জানিয়ে, ইনশাল্লাহ জানিয়ে, নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে আমি সকলকে বলবো যে আজকের বাজেট এত আর্থিক সংকটের মধ্যেও দেশ যখন ডুবে আছে পুরো ঋণের বোঝায়, দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, এমনকি খাদ্য মেডিসিনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার ফলে 10%-এর বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয়, কি করে কাজ করতে হয়, কি করে মানুষের কথা ভাবতে হয়, কি করে বলতে হয়। আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সরি, আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে, কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা, আমার ঘরের আম্মা মায়েরা, আমার ঘরের বধূরা, আমার ঘরের মা বোনেরা, সমগ্র কমিউনিটি যারা 500 টাকা করে পেতেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে, না 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ একেবারে সকলের জন্য। আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি 500 পাই, আরেকজন 1000 পায়, একটা বৈষম্য কেন হচ্ছে। আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না, আমরা স্টার্ট করেছিলাম। এই বৈষম্য আমরা চাই না, কোনো জাতিতে জাতিতে থাকুক। আমি জনজাতি এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা, মানে বোনেরা, মায়েরা, তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। আপনারা জানেন এই বাজেটে
মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে, ভরা কোটাল থাকে, তাদের খুব কষ্ট হয়। আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। এটা আমরা অ্যানাউন্স করেছি। আমরা 21 লক্ষ যে 100 দিনের কাজ যারা করেছিলেন, যারা মাইনে পাননি, আমরা ক্ষতিপূরণ বলছি না, এটা মানুষের অধিকার বলছি। তারা মাইনেটা পাননি, কাজ করার যে মাইনেটা, সেই মাইনে বাবদ যে টাকাটা হয়, সেই টাকাটা আমরা তাদের 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো, ডিবিটির মাধ্যমে। এছাড়াও মনে রাখবেন, মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায়, তাঁতশিল্পী পরিবারে যদি কেউ মারা যায়, খাদি পরিবারে যদি কেউ মারা যায়, তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে, যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন। অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য, তাঁত সাথীদের জন্য, খাদির জন্য, কৃষিজীবীদের জন্য, শ্রমজীবীদের জন্য। তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায়, তাদেরও 2 লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যারা গ্রুপ ডিতে আছেন তাদের 3,500 টাকা বাড়ানো হলো। গ্রুপ সিতে যারা আছেন তাদেরও 3,000 টাকা বাড়লো। প্লাস 1 মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ ডিতে যারা ছিলেন, এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন, তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ টাকা একসাথে পেতেন। সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি। আমাদের সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, তাদেরও 1,000 টাকা করে মাইনে বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন তারা 10 মাস টাকা পান, 2 মাস পান না, স্কুল যখন বন্ধ থাকে। আগেও তাদের আমরা 500 টাকা বাড়িয়েছিলাম। এরা খুব গরিব, একেবারে নিম্ন শ্রেণীর লোক। আগেও 500 টাকা বাড়িয়েছিলাম, আবার 500 টাকা তাদের জন্য বাড়ালাম, কারণ তারা রান্নাবান্না করে, এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয়। মনে রাখবেন, গঙ্গাসাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক, এবং গঙ্গাসাগরে জল পেরিয়ে তীর্থযাত্রীদের যেতে হয়, তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে। আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি। আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব, এবং এর জন্য 1,000 কোটি টাকার ওপর যে খরচ হবে, এবছরের জন্য 200 কোটি টাকা ধার্য করা হয়েছে। মুড়িগঙ্গা ব্রিজ, ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। সেই রকম মনে রাখবেন, একটা যেমন কৃষি ব্রিজ আছে, তেমনি আরেকটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে। আমরা 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব। বাজেটে কথা বলা আছে। পুলিশ হতে পারে, টিচার হতে পারে, নানা ডিপার্টমেন্ট হতে পারে, গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে, গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে, গভর্নমেন্টের 5 লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে। সুতরাং এছাড়াও মনে রাখবেন, এমএসএমই আমাদের প্রায় 1.5 কোটি মানুষ কাজ করেন, আর লক্ষ লক্ষ প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে। এছাড়াও আমরা 6টা ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, যেটা ডানকুনি রঘুনাথপুর, বাঁকুড়া, বর্ধমান এগুলো হয়ে যাবে, যেটা ডানকুনি কল্যাণী, যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে, পানাগড় হয়ে,
মুর্শিদাবাদ হয়েও আছে, মালদা, কুচবিহার, এইভাবে আমরা 6টা করিডোর করতে যাচ্ছি যাতে সব জেলাগুলো কভার হয়। তাজপুরও আছে, ডানকুনি, হলদিয়া। সুতরাং এই ধরনের 6টা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এবং আমি বলেছিলাম না, চমকে যাবেন, চিন্তা শক্তি থাকতে হয়, ভাবতে হয়। শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুৎস রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগির রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না। মনে রাখবেন, আমাদের চিন্তাধারা একটাই, বাংলা এগিয়ে যাবে, বাংলা বিশ্বসেরা হবে, বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে। আমরা এটা চাই। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা 12 ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম, কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা 12 ক্লাসের পরিবর্তে ওটা আমরা 11 ক্লাস থেকেই দেবো। তার কারণ ক্লাস 11 থেকেই 12-এর পড়াশোনা শুরু হয়ে যায়। এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য। আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, মিড ডে মিল কর্মচারী, কুক থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে, এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে, চাষি ভাইদের থেকে শুরু করে, এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে, তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না, তারাও কিন্তু স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। এর ফলে 28 লক্ষ আমার পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি, তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু আলাদা করে 5 লক্ষ টাকা করে। इलेक्शन ओरिएंटेड स्पीच। ये बजट बंगाल का जो इकोनॉमी का हालत है, 6 लाख करोड़ डेट है, 2 करोड़ बेरोजगार नौजवान सड़क में घूम रहा है, बंगाल का 50 लाख नौजवान बाहरी प्रदेश में माइग्रेंट लेबर का काम कर रहा है। पिछले 13 इयर्स में एक भी हेवी इंडस्ट्री, छोटा इंडस्ट्री नहीं आया है। इवन फूड प्रोसेसिंग इंडस्ट्री भी नहीं है। इंडस्ट्री का कोई प्लानिंग नहीं है। बजट में लोग क्या उम्मीद करता है, एक बड़ा हॉस्पिटल बने, नो, नॉट ए सिंगल वर्ड। सीपोर्ट, डोमेस्टिक सीपोर्ट, नॉट ए सिंगल सीपोर्ट। ये डोमेस्टिक एयरपोर्ट क्या हुआ? कोच बिहार का ऑपरेशन कब से चालू होगा? बालूरघाट मालदा एयरपोर्ट का क्या समाचार है? कलकत्ता का दूसरा एयरपोर्ट का जमीन के लिए क्या है? नो पोर्ट, नो सी पोर्ट, नो एयरपोर्ट, नो रेलवे फ्रेट कॉरिडोर, नो इंडस्ट्री, नो एम्प्लॉयमेंट, नो 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 नो। फार्मर्स के लिए 0। Only CNNs 500 rupees लक्ष्मी भंडार to 1000। यहाँ भी SC/ST का साथ जिस तरीके से दुर्व्यवहार किया आज बजट में, इसमें निंदा करने का कोई भाषा नहीं है। जब से प्रोजेक्ट चालू हुआ, जनरल कैटेगरी को 500 और जो रिजर्व कैटेगरी है उसका डबल मिल रहा था। आज क्या हो गया? Only 200 enhancement for SC/ST. Why? They are not voting in favor of Tolabul Congress. For that reason, they are voting in favor of Narendra Modi. सबसे शर्मनाक चीज यही है, बजट भाषण के दौरान उसका बीच में चीफ मिनिस्टर बीजेपी बेंच की ओर इशारा करके बताया, आप लोग प्रोटेस्ट करेगी तो मैं पार्लियामेंट बंद कर दूंगी। ये क्या भाषा है? पार्लियामेंट के उनका 20 MP है, इसका इतना ताकत है, पार्लियामेंट बंद कर देगा। हम लोग क्या ऑब्जेक्शन किया? पूरा बजट 1.5 घंटा तक सब लोग ने सुना। जब सेंट्रल गवर्नमेंट का खिलाफ झूठा आरोप लगा रहा था, और इस बार गवर्नर का स्पीच नहीं हुआ। गवर्नर का स्पीच के ऊपर डिस्कशन होता है
उसमें पॉलिटिकल बात आता है, उसमें पॉलिटिकल जो डिस्कशन वो भी आता है, लेकिन बजट वो तो फिनेंशियल स्टेटमेंट होता है। वो बजट में तो फिनेंस, इकोनॉमी, एम्प्लॉयमेंट और पॉवर्टी इरेडिकेशन, फार्मर्स, अनएम्प्लॉयड यूथ, ये सब के लिए पैकेज होता है जो हमारी कॉन्स्टिट्यूशन ने दिया है। रोटी, कपड़ा और मकान, बिजली, पानी और सड़क, ये सब बात तो बजट में होना चाहिए। ये पूरा बजट सेंट्रल गवर्नमेंट 11 लाख आवास नहीं दिया, बताया है बजट में, लेकिन मोदी जी ने 40 लाख घर दिया, 30,000 करोड़ 2014 से 2023 तक। और रुपया कहाँ गया? मोदी जी ने यूपीए ने 14,000 रुपया दिया मनरेगा के, मोदी जी ने 54,000 मनरेगा में रुपया दिया, 1 करोड़ से ज्यादा फेक जॉब कार्ड। ये सब बात जब झूठा बात वो लोग लगा रहा था, स्वाभाविक रूप में हम लोग प्रोटेस्ट किया। आज उसका खिलाफ एक चीफ मिनिस्टर उसका कॉन्स्टिट्यूशन वोट लेते हुए उन्होंने पूरा सांबादिक, आप लोग थे उधर, हम लोग सबके प्रेजेंस में क्या बताया, मैं पार्लियामेंट बंद कर दूंगा। कोई बीजेपी एक्सेप्ट हर चैलेंज करके दिखाइए। और भी 2 दिन पार्लियामेंट है, 9 तारीख है, 10 तारीख है। आपका ताकत है तो पार्लियामेंट बंद करके दिखाइए। वहां भाजपा का कितना जोर है, वहां दिल्ली में जो एमपी है वो मुंह तोड़ जवाब देने के लिए तैयार है। और वहां जो स्पीकर है ओम बिरला, वो आपका चैलेंज में डरने वाला आदमी नहीं है। आप करके दिखाइए। आई चैलेंज ममता बनर्जी, जो बात आप अंदर में रखा ऑन द फ्लोर ऑफ दिस ऑगस्ट हाउस, आपका एमपी लोग को मैसेज कीजिए, कल और परसों पार्लियामेंट है, आप बंद करके दिखाइए कैसे मुंह तोड़ जवाब आपको देना चाहिए। हम लोग देखो